আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাঠগোলাপ চ্যানেলে স্বাগতম। আশা করি ভালো আছেন আপনারা। আজকে আমি পড়ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের চতুর্থ পর্ব, লাবণ্য পুরাবৃত্ত। লাবণ্যর পিতা অবনীশ দত্ত ছিলেন এক পশ্চিমী কলেজের অধ্যক্ষ। মাতৃহীন মেয়েকে এমন করে মানুষ করেছেন যে বহু পরীক্ষা পাশের ঘষাঘষিতেও তার বিদ্যা বুদ্ধিতে লোকসান ঘটাতে পারেনি। এমনকি এখনও তার পাঠানো রাগ রয়েছে প্রবল। বাপের একমাত্র শখ ছিল বিদ্যায়। মেয়েটির মধ্যে তার সেই শখটির সম্পূর্ণ পরিতৃপ্তি হয়েছিল। নিজের লাইব্রেরির চেয়েও তাকে বেশি ভালোবাসতেন। তার বিশ্বাস ছিল, জ্ঞানের চর্চায় যার মনটা নিরেট হয়ে ওঠে, সেখানে উড়ো ভাবনার গ্যাস নিচে থেকে ঠেলে উঠবার মতো সমস্ত ফাটল মরে যায়। তার মনে হয়েছে যে তার মেয়ের মনে স্বামী সেবা আবাদের যোগ্য যে নরম জমিটুকু বাকি থাকতে পারত, সেটা গণিতে ইতিহাসে সিমেন্ট করে গাঁথা হয়েছে। খুব মজবুত পাকা মন যাকে বলা যেতে পারে। বাইরে থেকে আঁচড় লাগলে দাগ পড়ে না। তিনি এত দূর পর্যন্ত ভেবে রেখেছিলেন যে লাবণ্যর নাই বা হলো বিয়ে, পাণ্ডিত্যের সঙ্গেই চিরদিন না হয় ঘাট বাঁধা হয়ে থাকলো। তার আর একটি স্নেহের পাত্র ছিল, তার নাম শোভনলাল। অল্প বয়সে পড়ার প্রতি এত মনোযোগ আর কারো দেখা যায় না। প্রশস্ত কপাল, চোখের ভাবের স্বচ্ছতায়, ঠোঁটের ভাবের সৌজন্যে, হাসির ভাবের সরলতায়, মুখের ভাবের সৌকুমার্যে তার চেহারাটি দেখবা মাত্র মনকে টানে। মানুষটি নেহাত মুখচোরা, তার প্রতি একটু মনোযোগ দিলে ব্যস্ত হয়ে পড়ে। গরিবের ছেলে, ছাত্রবৃত্তির সোপানে সোপানে দুর্গম পরীক্ষার শিখরে শিখরে উত্তীর্ণ হয়ে চলেছে। ভবিষ্যতে শোভন যে নাম করতে পারবে, আর সেই খ্যাতি গড়ে তোলবার প্রধান কারিগরদের ফর্দে অবনীশের নামটা সকলের উপরে থাকবে, এই গর্ব অধ্যাপকের মনে ছিল। শোভন আসতো তার বাড়িতে পড়া নিতে। তার লাইব্রেরিতে ছিল অবাধ সঞ্চরণ। লাবণ্যকে দেখলে সে সংকোচে নত হয়ে যেত। এই সংকোচের অতি দূরত্ববশত শোভনলালের চেয়ে নিজের মাপটাকে বড় করে দেখতে লাবণ্যর বাধা ছিল না। দ্বিধা করে নিজেকে যে পুরুষ যথেষ্ট জোরের সঙ্গে প্রত্যক্ষ না করায়, মেয়েরা তাকে যথেষ্ট স্পষ্ট করে প্রত্যক্ষ করে না। এমন সময় একদিন শোভনলালের বাপ ননীগোপাল অবনীশের বাড়িতে চড়াও হয়ে তাকে খুব একচোট গাল পেরে গেল। নালিশ এই যে, অবনীশ নিজের ঘরে অধ্যাপনার ছুতোয় বিবাহের ছেলে ধরার ফাঁদ পেতেছেন। বৈদ্যের ছেলে শোভনলালের জাত মেরে সমাজ সংস্কারের শখ মেটাতে চান। এই অভিযোগের প্রমাণস্বরূপে পেন্সিলে আঁকা লাবণ্যলতার এক ছবি দাখিল করলেন। ছবিটা আবিষ্কৃত হয়েছে শোভনলালের টিনের প্যাটরার ভিতর থেকে, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আচ্ছন্ন। ননীগোপালের সন্দেহ ছিল না এই ছবিটা লাবণ্যেরই প্রণয়ের দান। পাত্র হিসেবে শোভনলালের বাজার দর যে কত বেশি, এবং আর কিছুদিন সবুর করে থাকলে যে সে দাম যে কত বেড়ে যাবে, ননীগোপালের হিসেবি বুদ্ধিতে সেটা কড়াই গণ্ডায় মেলানো ছিল। এমন মূল্যবান জিনিসকে অবনীশ বিনামূল্যে দখল করাবার ফন্দি করছেন, এটাকে শীত কেটে চুরি ছাড়া আর কী নাম দেওয়া যেতে পারে? টাকা চুরির থেকে এর লেশ মাত্র তফাৎ কোথায়? এতদিন লাবণ্য জানতেই পারেনি কোনো প্রচ্ছন্ন বেদিতে শ্রদ্ধাহীন লোকচক্ষুর অগোচরে তার মূর্তি পূজা প্রচলিত হয়েছে। অবনীশের লাইব্রেরির এক কোণে নানাবিধ প্যাম্ফলেট, ম্যাগাজিন প্রভৃতি আবর্জনার মধ্যে লাবণ্যর একটি অযত্ন ম্লান ফটোগ্রাফ দুই পাত শোভনের হাতে পড়েছিল। সেইটি নিয়ে ওর কোনো আর্টিস্ট বন্ধুকে দিয়ে ছবি করিয়ে ফটোগ্রাফটি আবার যথাস্থানে ফিরিয়ে রেখেছে। গোলাপ ফুলগুলিও ওর তরুণ মনের সলজ্জ গোপন ভালোবাসারই মতো সহজে ফুটে উঠছিল। একটি বন্ধুর বাগানে তার মতো কোনো অনাধিকার ঔদ্ধত্যের ইতিহাস নেই, অথচ শাস্তি পেতে হলো। লাজুক ছেলেটি মাথা হেঁট করে, মুখ লাল করে, গোপনে চোখের জল মুছে এই বাড়ি থেকে বিদায় নিয়ে গেল। দূর থেকে শোভনলাল তার আত্মনিবেদনের একটি শেষ পরিচয় দিলে। সেই বিবরণটা অন্তর্যামী ছাড়া আর কেউ জানল না। বিএ পরীক্ষায় সে যখন পেয়েছিল প্রথম স্থান, লাবণ্য পেয়েছিল তৃতীয়। সেটাতে লাবণ্যকে বড় বেশি আত্মলাঘব দুঃখ দিয়েছিল। তার দুটো কারণ ছিল। এক হচ্ছে, শোভনের বুদ্ধির পরে অবনীশের অত্যন্ত শ্রদ্ধা নিয়ে লাবণ্যকে অনেক দিন আঘাত করেছে। এই শ্রদ্ধার সঙ্গে অবনীশের বিশেষ স্নেহ মিশে থাকাতে পীড়াটা আরও বেশি হয়েছিল। শোভনকে পরীক্ষার ফলে ছাড়িয়ে যাবার জন্যে সে চেষ্টা করেছিল খুব প্রাণপণেই।
তবুও শোভন যখন তাকে ছাড়িয়ে গেল তখনই এই স্পর্ধার জন্যে তাকে ক্ষমা করাই শক্ত হয়ে উঠল। তার মনে কেমন একটা সন্দেহ লেগে রইল। বাবা তাকে বিশেষভাবে সাহায্য করাতেই উভয় পরীক্ষিতের মধ্যে ফলবৈষম্য ঘটল। অথচ পরীক্ষার পড়া সম্বন্ধে শোভনলাল কোনোদিন অবনীশের কাছে এগোয়নি। কিছুদিন পর্যন্ত শোভনলালকে দেখলেই লাবণ্য মুখ ফিরিয়ে চলে যেত। এমএ পরীক্ষাতেও শোভনের প্রতিযোগিতায় লাবণ্যের জেতবার কোনো সম্ভাবনা ছিল না। তবু হলো জিত। স্বয়ং অবনীশ আশ্চর্য হয়ে গেলেন। শোভনলাল যদি কবি হতো তাহলে হয়তো সে খাতা ভরে কবিতা লিখত। তার বদলে আপন পরীক্ষা পাশের অনেকগুলো মোটা মার্ক সে লাবণ্যের উদ্দেশ্যে উৎসর্গ করে দিল। তারপরে এদের ছাত্রদশা কেটে গেল। এমন সময় অবনীশ হঠাৎ প্রচণ্ড পীড়ায় নিজের মধ্যেই প্রমাণ পেলেন যে জ্ঞানের চর্চায় মনটা ঠাস বোঝাই থাকলেও মনসিজ তার মধ্যেই কোথা থেকে বাধা ঠেলে উঠোনে পড়েন, একটুও স্থানাভাব হয় না। তখন অবনীশ ৪৭, সেই নিরতিশয় দুর্বল নিরুপায় বয়সে একটি বিধবা তার হৃদয়ে প্রবেশ করলে, একেবারে তার লাইব্রেরির গ্রন্থব্যূহ ভেদ করে, তার পাণ্ডিত্যের প্রাকার ডিঙিয়ে। বিবাহে আর কোনো বাধা ছিল না, একমাত্র বাধা লাবণ্যর প্রতি অবনীশের স্নেহ। ইচ্ছার সঙ্গে বিষম লড়াই বাঁধল। পড়াশুনো করতে যার খুবই জোরের সঙ্গে, কিন্তু তার চেয়ে জোর আছে এমন কোনো একটা চমৎকারা চিন্তা পড়াশোনার কাঁধে চেপে বসে। সমালোচনার জন্য মডার্ন রিভিউ থেকে তাকে লোভনীয় বই পাঠানো হয় বৌদ্ধ ধ্বংসাবশেষের পুরাবৃত্তি নিয়ে। অনূদ্যঘাটিত বইয়ের সামনে স্থির হয়ে বসে থাকেন এক ভাঙা বৌদ্ধ স্তূপেরই মতো, যার উপরে চেপে আছে বহু শত বৎসরের মৌন। সম্পাদক ব্যস্ত হয়ে ওঠেন। কিন্তু জ্ঞানের স্তূপাকার জ্ঞান যখন একবার তোলে তখন তার দশা এইরকমই হয়ে থাকে। হাতি যখন চোরাবালিতে পা দেয় তখন তার বাঁচবার উপায় কি? এতদিন পরে অবনীশের মনে একটা পরিতাপ ব্যথা দিতে লাগলো। তার মনে হলো তিনি হয়তো পুঁথির পাতা থেকে চোখ তুলে দেখবার অবকাশ না পাওয়াতে দেখেননি যে তার মেয়েকে শোভনলাল ভালোবেসেছে। কারণ লাবণ্যর মতো মেয়েকে না ভালোবাসতে পারাটাই অস্বাভাবিক। সাধারণভাবে বাপযাত্রার পরেই রাগ ধরল নিজের উপরে, ননীগোপালের পরে। এমন সময় শোভনের কাছ থেকে এক চিঠি এলো। প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তির জন্যে গুপ্ত রাজবংশের ইতিহাস আশ্রয় করে পরীক্ষার প্রবন্ধ লিখবে বলে সে তার লাইব্রেরি থেকে গুটি কতক বই ধার চায়। তখন তিনি তাকে বিশেষ আদর করে চিঠি লিখলেন, বললেন, পূর্বের মতোই আমার লাইব্রেরিতে বসেই তুমি কাজ করবে, কিছুমাত্র সংকোচ করবে না। শোভনলালের মনটা চঞ্চল হয়ে উঠল। সে ধরে নিলে এমন উৎসাহপূর্ণ চিঠির পিছনে হয়তো লাবণ্যর সম্মতি প্রচ্ছন্ন আছে। সে লাইব্রেরিতে আসতে আরম্ভ করলে। ঘরের মধ্যে যাওয়া আসার পথে দৈবাৎ কখনো ক্ষণকালের জন্য লাবণ্যর সঙ্গে দেখা হয়। তখন শোভন গতিটাকে একটু মন্দ করে আনে। ওর একান্ত ইচ্ছে লাবণ্য তাকে একটা কোনো কথা বলে, জিজ্ঞাসা করে কেমন আছো। সে প্রবন্ধ নিয়েও ব্যাপৃত সে সম্বন্ধে কিছু কৌতূহল প্রকাশ করে। যদি করত তবে খাতা খুলে এক সময় লাবণ্যর সঙ্গে আলোচনা করতে পারলে ও বেঁচে যেত। ওর কতগুলো নিজের উদ্ভাবিত বিশেষ মতো সম্বন্ধে লাবণ্যর মতো কি জানবার জন্য ওর অত্যন্ত ঐচ্ছুক। কিন্তু এ পর্যন্ত কোনো কথাই হলো না। গায়ে পড়ে কিছু বলতে পারে এমন সাহসও ওর নেই। এমন কয়েকদিন যায়। সেদিন রবিবার। শোভনলাল তার খাতাপত্র টেবিলের ওপর সাজিয়ে একখানা বই নিয়ে পাতা উল্টাচ্ছে, মাঝে মাঝে নোট নিচ্ছে। তখন দুপুরবেলা, ঘরে কেউ নেই। ছুটির দিনে সুযোগ নিয়ে অবনীশ কোনো এক বাড়িতে যাচ্ছেন, তার নাম করলেন না। বলে গেলেন, আজ আর চা খেতে আসবেন না। হঠাৎ এক সময় ভেজানো দরজা জোরে খুলে গেল। শোভনলালের বুকটা ধড়াস করে কেঁপে উঠল। লাবণ্য ঘরে ঢুকল। শোভন শশব্যস্ত হয়ে উঠে কি করবে ভেবে পেল না। লাবণ্য অগ্নিমূর্তি ধরে বললে, আপনি কেন এ বাড়িতে আসেন? শোভনলাল চমকে উঠল। মুখে কোনো উত্তর এলো না। আপনি জানেন এখানে আসা নিয়ে আপনার বাবা কি বলেছেন? আমার অপমান ঘটাতে আপনার সংকোচ নেই? শোভনলাল চোখ নিচু করে বললে, আমাকে মাপ করবেন, আমি এখনই যাচ্ছি। এমন উত্তর পর্যন্ত দিলে না যে লাবণ্যর পিতা তাকে স্বয়ং আমন্ত্রণ করে এনেছেন। সে তার খাতাপত্র সমস্ত সংগ্রহ করে নিল। হাত থরথর করে কাঁপছে। বোবা একটা ব্যথা বুকের পাঁজরগুলোকে ঠেলা দিয়ে উঠতে চায়, রাস্তা পায় না। মাথা হেঁট করে বাড়ি থেকে সে চলে গেল।
যাকে খুবই ভালোবাসা যেতে পারত, তাকে ভালোবাসবার অবসর যদি কোনো একটা বাধা ঠেকে ফসকে যায়, তখন সেটা না ভালোবাসায় দাঁড়ায় না, সেটা দাঁড়ায় একটা অন্ধ বিদ্বেষে, ভালোবাসারই উল্টো পিঠে। লাবণ্য নিজের অগোচরেই বুঝি অপেক্ষা করে বসেছিল শোভনলালের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠার আশায়। কিন্তু শোভনলাল তেমন করে ডাক দিলে না। তারপরে যা কিছু হলো সবই গেল তার বিরুদ্ধে। সকলের চেয়ে বেশি আঘাত দিলে এই শেষকালটায়। লাবণ্য মনের ক্ষোভে বাপের প্রতি নিতান্ত অন্যায় অবিচার করলে। তার মনে হলো নিজে নিষ্কৃতি পাবেন ইচ্ছে করেই। শোভনলালকে তিনি আবার নিজে থেকে ডেকে এনেছেন ওদের দুজনের মিলন ঘটাবার কামনায়। তাই এমন দারুণ ক্রোধ হলো সেই নিরপরাধের ওপরে। তারপর থেকে লাবণ্য ক্রমাগতই জেদ করে করে শেষ পর্যন্ত অবনীশের বিবাহ ঘটালো। অবনীশ তার সঞ্চিত টাকার প্রায় অর্ধেকাংশ তার মেয়ের জন্য স্বতন্ত্র করে রেখেছিলেন। তার বিবাহের পরে লাবণ্য বলে বসল সে তার পৈতৃক সম্পত্তি কিছুই নেবে না, স্বাধীন উপার্জন করে চালাবে। অবনীশ মর্মাহত হয়ে বললেন, আমি তো বিয়ে করতে চাইনি লাবণ্য, তুমিই তো জেদ করে বিয়ে দিয়েছ। তবে কেন আজ তুমি এমন করে ত্যাগ করছো? তবে কেন আজ আমাকে তুমি এমন করে ত্যাগ করছো? লাবণ্য বললে, আমাদের সম্বন্ধ কোনো কালে যাতে ক্ষুণ্ণ না হয় সেই জন্যই আমি এই সংকল্প করেছি। তুমি কিন্তু ভেবো না বাবা, তুমি কিছু ভেবো না বাবা, যে পথে আমি যথার্থ সুখী হব সেই পথে তোমার আশীর্বাদ চিরদিন রেখো। অচিরেই লাবণ্যর কাজ জুটে গেল। যোগমায়ার বাড়ির গৃহশিক্ষিকা নিযুক্ত হলো। সুরমাকে পড়াবার সম্পূর্ণ ভার তার উপরে। জ্যোতিকেও অনায়াসে পড়াতে পারত, কিন্তু মেয়ে শিক্ষয়িত্রীর কাছে পড়বার অপমান স্বীকার করতে জ্যোতি কিছুতেই রাজি হলো না। প্রতিদিনের বাধা কাজে জীবন একরকম চলে যাচ্ছিল। উদ্বৃত্ত সময়টা ঠাসা ছিল। ইংরেজি সাহিত্যে প্রাচীনকাল থেকে আরম্ভ করে হালের বার্নার্ড শর আমল পর্যন্ত এবং বিশেষভাবে গ্রিক ও রোমান যুগের ইতিহাসে, গ্রোট, গিবন ও গিলবার্ট মারের রচনায় কোনো কোনো অবকাশে একটা চঞ্চল হাওয়া এসে মনের ভিতরটা যে একটু এলোমেলো করে যেত তা না বলতে পারিনি। কিন্তু হাওয়ার চেয়ে স্থূল ব্যাঘাত হঠাৎ ঢুকে পড়ে ওর জীবনযাত্রার মধ্যে, এমন প্রশস্ত ফাঁক ছিল না। এমন সময় ব্যাঘাত এসে পড়ল মোটর গাড়িতে চড়ে। পথের মাঝখানে কোনো আওয়াজ মাত্র না করে হঠাৎ গ্রিস রোমের বিরাট ইতিহাসটা হালকা হয়ে গেল, আর সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে অত্যন্ত নিকটের একটা নিবিড় বর্তমান ওকে নাড়া দিয়ে বললে, জাগো। লাবণ্য এক মুহূর্তে জেগে উঠে এতদিন পরে আপনাকে বাস্তব রূপে দেখতে পেলে, জ্ঞানের মধ্যে নয়, বেদনার মধ্যে। শেষের কবিতা উপন্যাসের ৪র্থ পর্ব এতটুকুই। আমি খুব তাড়াতাড়ি ৫ম পর্ব আপলোড দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার বলার মধ্যে হয়তো কিছু ভুল ছিল, আপনারা আমাকে সেটা জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব সেটা ঠিক করে নেওয়ার জন্য। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।